আজকে আমরা এমভি ইনস্টিটিউশন পুরুলিয়া দেখো সলভ করছি। আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আমার দিক থেকে যতটা ক্লাস 9-এর বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা সম্ভব আমি আপলোড করছি। তো সকলকে বলবো ভিডিও দেখো, পরীক্ষা অসম্ভব ভালো মার্কস পাবে। এখন আমরা বিজ্ঞানের পোর্শনটা করছি, তারপরে আমরা ম্যাথের পোর্শন করব। দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। 1 পারসেক সমান কত আলোকবর্ষ? 1 পারসেক মানে 3.26। 1 পারসেক মানে 3.26 আলোকবর্ষ। তারপরে বলের মাত্রা আমরা কি বলবো? বলের মাত্রা বিভিন্ন অপশন দেওয়া আছে। এটা হলো ml (10⁻²). আমরা সি এরটা বলবো। এসআই পদ্ধতিতে ঘাতের একক। এসআই পদ্ধতিতে ঘাত আমরা কি বলবো? এসআই পদ্ধতিতে আমরা ঘাতের একক বলবো, সেটা হলো নিউটন বলবো। মানে ঘাত মানে এক প্রকার বল, তাহলে অবশ্যই নিউটন বলবো। সনকের কম্পাঙ্ক বাড়লে প্রাবল্য তীব্রতা, মনে রাখবে প্রাবল্য তীব্রতা কম্পাঙ্কের উপর নির্ভর করে না। প্রাবল্য তীব্রতা কম্পাঙ্কের উপর নির্ভর করে না, তীক্ষ্ণতা কম্পাঙ্কের উপর নির্ভর করে। তাহলে আমরা অপশান ডি বলবো, একই থাকে। তারপর দেখো, জলের ওপর দিয়ে পিঁমড়ে চলতে পারে তরলের কোন ধর্মের জন্য? অবশ্যই আমরা বলবো পৃষ্ঠটানের জন্য। জলের ওপর দিয়ে পিঁমড়ে চলা, মাকড়সা দিয়ে যাওয়া বা সূচ জলের মধ্যে ভেসে থাকা, এগুলো সব কিন্তু আমরা পৃষ্ঠটান দিয়ে ব্যাখ্যা করতে পারবো। তারপর দেখো, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান করো। তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান 4.2 ক্যালোরি। এখানে 4.2 না বলে 4.186 জুল পার ক্যালোরি দেওয়া আছে। অবশ্যই অপশান বি হবে। তারপর দেখো, গ্লুকোজের এখানে আণবিক ভর বলেছে, এটা আমরা 180 ইউ মানে অ্যাটমিক মাস ইউনিট, এটা বলছে। তারপর দেখো, কোলয়েডীয় দ্রবণ এখানে আমরা যেটা আছে, কোলয়েডীয় দ্রবণ আমরা কি বলবো? তুঁতের দ্রবণ, রক্ত, সোডা ওয়াটার, বায়ু। তাহলে আমরা কোলয়েডীয় দ্রবণ আমরা বলবো রক্ত। তাহলে কোলয়েডীয় দ্রবণের মধ্যে আমরা কি বলবো? রক্ত হলো একটা কোলয়েডীয় দ্রবণ। তারপর দেখে নাও, পেট্রোলিয়ামের আংশিক পাতনে কত উষ্ণতা এলপিজি গ্যাস পাওয়া যায়? এটা একটা ছক আছে, মনে রাখবে উষ্ণতা 30 সেন্টিগ্রেড তাপমাত্রার কম থাকলে, তাহলে অবশ্যই 20 থেকে 30 সেন্টিগ্রেড, সেটা আমরা অপশান বি বলবো, 30 সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে। পানীয় জলে উপস্থিত যে ক্লোরাইড লবণ জলকে, পানীয় জলে উপস্থিত ক্লোরাইড লবণ জলকে জীবাণুমুক্ত করে। সুস্বাদু করে একদম না, সুস্বাদু করে না, দূষিত করে না, পরিশোধিত করে। এটা হলো পানীয় জলে পরিশোধিত করে বা জীবাণুমুক্ত করে। তাহলে ক্লোরাইড লবণ আমরা কি বলবো? জীবাণুমুক্ত করে। পরিশোধিত করে তার আগে কিন্তু বলবো জীবাণুমুক্ত করে। তারপরে দেখে নাও, অ্যাকোয়ারিজিয়া যে দুটো অ্যাসিডের মিশ্রণ, সেটা হলো, তাহলে মনে রাখবে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ, সেটা অপশান এ বলবো। তারপর দেখে নাও, কোন প্রাণীটি শব্দ শুনতে পায় না? বাদুড় শুনতে পায়, চামচিকা শুনতে পায়, ডলফিন শুনতে পায়, মানুষ কিন্তু শুনতে পায় না। ক্যালোরিমিথির তরল হিসাবে আমরা যেটা ব্যবহার করি, সবচেয়ে ভালো আমরা ব্যবহার করি, সেটা হলো জল ব্যবহার করি। তারপরে আমরা কিন্তু অ্যানিল ব্যবহার করি। সবচেয়ে প্রথম আমরা জল ব্যবহার করব। জলের অস্থায়ী ক্ষারতার কারণ, এটা বাইকার্বনেট, বাইসালফেট এগুলো, তাহলে আমরা বলবো অপশান সি বলবো। তারপর দেখে নাও, এখানে বলা আছে গতিশক্তি, বলা আছে ভরবেগ কত হবে। দেখে নাও, এটা অঙ্কটা করছি আমি, দেখে নাও 1.15। পিওন সমান আমরা বলবো, এটা হলো m1 u1, p2 সমান
এটা হলো √m2e2। তাহলে p1/p2 এটা আমরা বলবো m1/m2 ইন্টু e1/e2, এটা বলবো। তাহলে m1 এর মান কত? দেখো m1 এই মানটা বলা আছে কত, এই মানটা বলা আছে এটা বলা আছে m, এটা বলা আছে 4m, আর এখানে মান বলা আছে গতিশক্তির অনুপাত বলা আছে 2/1। তো এটা কেটে গেল। তাহলে এটা দেখো দেখে নাও, তাহলে আমরা পেয়ে যাব, তাহলে কাটাকুটি করলে 1/2, তাহলে আমরা বলবো 1:√2। তাহলে দেখে নাও ভালো করে। তাহলে p1 মানে রৈখিক ভরবেগ, p2 মানে রৈখিক ভরবেগ। এটা প্রথম বস্তু, এটা দ্বিতীয় বস্তু, দুটোকে বাই করা হয়েছে। এবার দেখো এটা m, এটা 4m, এটা দেখো 2:1 বলা আছে, দেখো 2:1 করা হয়েছে। এবার দেখো মান বসিয়ে দিয়েছি এখানে, দেখো তাহলে √1/2 মানে আমরা বলবো 1:√2। তাহলে 1:√2 আমরা কোন অপশানটায় পাবো? অবশ্যই অপশান এ পাবো। বায়ুর প্রমাণ বায়ুর চাপ কত? প্রমাণ বায়ুর চাপ মনে রাখবে 1.013 × 10⁵। তাহলে দেখো মানটা আমি এখানে একটা লিখছি, দেখে নাও। মানটা হবে 1.013 × 10⁵ পাস্কেল, এটা মনে রাখবে। এই মানটাকে লেখা হয়েছে। শূন্য স্থানে 1 কেজি তুলো 1 কেজি লোহা অপেক্ষা মধ্যে লোহার ভর বেশি। শূন্য স্থানে 1 কেজি তুলা এবং 1 কেজি লোহার মধ্যে লোহার ভর বেশি, তুলোর ভর বেশি, উভয়ই সমান। শূন্য স্থানে তুলোর ভর বেশি। তারপর দেখো দেখে নাও, যে বস্তুর ত্বরণ যত বেশি তার জাড্য তত বেশি। না, ত্বরণ যত বেশি হবে জাড্য তত বেশি হবে না, ভর যত বেশি জাড্য তত বেশি। তাহলে এটা মিথ্যা। তাহলে ভরই জাড্যের পরিমাপ বলা আছে। তাহলে ত্বরণ বেশি হলে জাড্য বেশি হবে এমন কোনো কথা নয়, ভর বেশি হলে জাড্য বেশি হবে। সমদ্রুতিতে গতিশীল কণার ত্বরণ থাকতে পারে। সমদ্রুতিতে গতিশীল কণার ত্বরণ থাকতে পারে। সমদ্রুতিতে ঘুরছে বস্তুর ত্বরণ থাকতে পারে, এটা সত্য। কোনো একটা বস্তু বৃত্তাপথে ঘুরছে, সে বৃত্তাপথে যখন ঘুরছে তখন সে বস্তুটা সমদ্রুতিতে ঘুরছে, তখন বস্তুর উপর অবশ্যই ত্বরণ কাজ করছে, এটা কথাটা সত্য। কোন গতিসূত্রের সাহায্যে রকেটের উৎক্ষেপণ ব্যাখ্যা করা যায়? এটা হলো নিউটনের তৃতীয় সূত্র। এটা নিউটনের তৃতীয়, আসল কিন্তু রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এখানে বলা আছে নিউটনের কোন গতিসূত্র, তাহলে এটা আমরা তৃতীয় লিখব। দুটি ভেক্টর রাশির গুণফলে স্কেলার তৈরি হয়, এটা আমরা বলবো কার্য। অশ্বক্ষমতা সম্পর্ক কি? 1 HP 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তাহলে এক অশ্বক্ষমতা সমান 746 ওয়াট আমরা বলবো। জুল পার সেকেন্ড এটা আমরা বলবো ক্ষমতার এসআই একক। জুল পার সেকেন্ড আমরা বলবো ক্ষমতার এসআই একক বলবো। জুল পার সেকেন্ড ক্ষমতার এসআই একক বলবো। আচ্ছা, প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ হলো আমরা বলবো দেখে নাও, আমাকে বলেছে দেখো এখানে বলা আছে প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ। প্রতিধ্বনির সাহায্যে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি, প্রতিধ্বনির সাহায্যে আমরা বিমানের উচ্চতা নির্ণয় করতে পারি। তাহলে প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ হলো আমরা বলবো যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা বা এরোপ্লেন বা বিমানের উচ্চতা নির্ণয় করতে ব্যবহার করি।
শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের সীমা কত? শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের সীমা হলো আমরা বলবো 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ বা 20,000 হার্টজ। তাহলে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ, আমরা বলবো 20 কিলো হার্টজ মানে 20,000 হার্টজ। তারপর দেখে নাও বেল এবং ডেসিবেলের সম্পর্ক কি? এক বেল সমান 10 ডেসিবেল ডিবি। তাহলে এক বেল সমান 10 ডেসিবেল। দেখে নাও তারপরে ক্যালোরিমেট্রির মূল নীতিটা কি? এটা মনে রাখবে, দুটো ভিন্ন তাপমাত্রার বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে রাখা হয় তাহলে উষ্ণ বস্তু তাপ বর্জন করবে, শীতল বস্তু তাপ গ্রহণ করবে। উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। 1 নম্বরের জন্য তোমরা লিখে দেবে যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। কোন তাপ থার্মোমিটারে মাপা যায় না? এটা আমরা লিন তাপকে আমরা থার্মোমিটারে মাপতে পারবো না। গ্যাসের মধ্য দিয়ে ক্যাথোড রশ্মি প্রবাহিত হলে গ্যাসটি আয়নিত হয়। গ্যাসের মধ্য দিয়ে ক্যাথোড রশ্মি প্রবাহিত হলে গ্যাসটি আয়নিত হয়। ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে ড্যাশ কণার স্রোত, এটা বলবো ইলেকট্রন কণার স্রোত। ইলেকট্রন ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে ইলেকট্রন কণার স্রোত। তাহলে ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে আমরা কি বলবো? ইলেকট্রন কণার স্রোত বা ঋণাত্মক কণার স্রোত। ইলেকট্রন না লিখে তোমরা ঋণাত্মক লেখো তাও লিখতে পারো। ক্যাথোড রশ্মি ইলেকট্রন কণার স্রোত বা ঋণাত্মক কণার স্রোত। আচ্ছা, অক্সিজেন এখানে দেখো বলা আছে অক্সিজেন, দেখে না অক্সিজেন আমার ও মাইনাস, অক্সিজেন 8টা, তাহলে 8 এখানটা অক্সিজেন 10টা হবে। ও মাইনাস মানে O2 মাইনাস মানে 10টা, তাহলে অক্সিজেন কটা পেলাম? 10টা পেলাম। 10টার যে ভাগ হবে সেটা আমরা বলবো 2 8 বলবো। তাহলে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস হলো 2 আর 8 আমরা বলবো। গ্লোবাল লবণে অণুর কটা জল থাকে? গ্লোবাল লবণে আমরা 10 অণু জল থাকে। গ্লোবাল লবণে ক অণু জল থাকে? কেলাস জল থেকে 10 অণু জল থাকে। কেরোসিন এবং জলের মিশ্রণকে পৃথক করা হয় কোন পদ্ধতির মাধ্যমে? বিওজি ফানেলের দ্বারা। এটা বিওজি ফানেলের দ্বারা। দেখে নাও, এটা বিওজি ফানেলের দ্বারা কেরোসিন জলের মিশ্রণকে পৃথক করে, বিওজি ফানেল। দুটি উভধর্মী অক্সাইড উদাহরণ দিতে বলছে। একটা আমরা বলবো জিঙ্ক অক্সাইড, আর একটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। তাহলে একটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড, একটা হলো Al2O3, আর একটা হলো ZnO। পিএইচ স্কেল কাকে বলে? পিএইচ স্কেল এটা আমরা পেয়ে যাব পেজ নাম্বার 106 পেয়ে যাব। দুয়ারি গাঙ্গুলি মাইতি বইয়ে আমরা 106 পেজে পেয়ে যাব। তবু দেখে নাও, মনে রাখবে যে এটা হলো এমন একটা স্কেল যার সাহায্যে কোনো দ্রবণের অম্লত্ব, ক্ষারত্ব এবং প্রশমন এটা নির্ধারণ করা যায়।
তাহলে যে স্কেলের সাহায্যে কোনো দ্রবণের আম্লিকতা, ক্ষারকতা এবং প্রশমন বোঝা যায় তাকে আমরা বলবো পিএইচ স্কেল বলবো। পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত? তাহলে দেখো, পানীয় জলে আর্সেনিকের মাত্রা হলো 0.01 থেকে 0.05 mg/লিটার। এটা হলো আর্সেনিকের মাত্রা। এটা হুয়ের মত অনুসারে, WHO। তাহলে WHO এর মত অনুসারে আমরা পানীয় আর্সেনিকের মাত্রা বলবো এইটা। দেখে নাও, ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের ক্ষমতা নষ্ট হলে আমরা কি করব? ওটাকে HCl দ্রবণের মধ্য দিয়ে পাঠালে আবার পুনরুদ্ধার হবে। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 124-এ তোমরা পেয়ে যাবে। তাহলে এইটাকে আমরা কি করব? HCl দ্রবণের মধ্য দিয়ে পাঠালে আবার ক্ষমতা পুনরুদ্ধার করা যাবে। জলীয় দ্রবণে HCl এর বিয়োজন বিক্রিয়াটি লেখো। জলীয় দ্রবণে HCl এর বিয়োজন বিক্রিয়া হলো, জলীয় দ্রবণে বিশিষ্ট হয়ে H+ আয়ন দেবে আর Cl- আয়ন দেবে। তাহলে H+, Cl-। এনটিপিতে 51 গ্রাম NH3 আয়তন কত? দেখে নাও। তাহলে 2.19। তাহলে 17 গ্রাম NH3 মানে আমরা বলবো 22.4 লিটার। 1 গ্রাম NH3 মানে আমরা বলবো 22.4 22 আর 51 গ্রাম NH3 মানে আমরা কত বলবো? 22.4 22 ইন্টু 51। এটা কাটাকুটি করলে 3 হবে। দেখে নাও, তাহলে এটা কত হবে? তাহলে দেখো, তাহলে কত হবে? তাহলে 22 গ্রাম NH3 মানে আমরা কত বলবো? তাহলে 17 গ্রাম NH3 মানে 22.4 লিটার। একে কত আর 51 কত? অর্থাৎ আমরা এক কথায় বললে 22.4কে 3 দিয়ে গুণ করব। সেটা করলে যেটা হবে 67.2। তাহলে কত হবে? 67.2 লিটার। 67.2 লিটার। আলফা কণার চার্জ আমরা বলবো +2 বলবো। আলফা কণার চার্জ +2 বলবো, মানে অর্থাৎ দুটো যে ইলেকট্রন আছে, অর্থাৎ ইলেকট্রনের যে চার্জ মানে প্রোটনের চার্জের দ্বিগুণ। প্রোটনের চার্জ আমরা কত বলবো? তাহলে আমরা বলবো 2 × 1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে প্রোটনের চার্জ হলো 1.6 × 10⁻⁻19 কুলম, আর দুটো বলে ইন্টু 2। এদের মধ্যে সম্পর্ক বলতে বলছে। দেখো, দেখে নাও, এটা একটা বিয়োগ করে দেখো, এটা হচ্ছে 16। এটাকে বিয়োগ করে 16। তাহলে দেখো, প্রত্যেকের দেখো নিউটন সংখ্যা সমান। দেখো, 30 থেকে 14 বাদ দাও 16, 31 থেকে 15 বাদ দাও 16, 32 থেকে 16 বাদ দাও 16। তা নিউটন সংখ্যা সমান মানে এরা পরস্পর আইসোটোন। তাহলে আইসোটোন, এরা পরস্পর কি হবে? আইসোটোন। কার্যকরী বল কাকে বলে? কার্যকরী বল এটা আমরা পেয়ে যাব পেজ নাম্বার 28-এ পেয়ে যাব। অর্থাৎ যে বল ক্রিয়া করলে বস্তুর ত্বরণ সৃষ্টি হয়, অর্থাৎ বস্তুর উপর একাধিক বল কাজ করলে বলগুলোর লব্ধি শূন্য হয় না, সেই বলকে আমরা বলবো কার্যকরী বল বলবো। দেখে নাও, তারপর একটা অঙ্ক আছে, দেখে নাও। আছে 3.1-এর অথবা এখানে বলা আছে বল, প্রযুক্ত বলের মান বলা আছে 4 নিউটন, সরণ বলা আছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার মানে 25/100 বলবো। তাহলে 1/4 এটা মিটার বলবো।
তাহলে সেন্টিমিটারকে মিটারে চেঞ্জ করা হলে 100 দিয়ে ভাগ করো 1/4 হবে। আমরা জানি কার্য ডব্লিউ সমান এফ ইন্টু এস, তাহলে এফ এর মান 4, এস এর মান 1/4, তাহলে কাটাকুটি করলে 1, তাহলে 1 হয়ে গেল। তাহলে অতএব কৃতকার্য কত 1 জুল, এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে কৃতকার্য আমরা 1 জুল পেয়ে গেলাম। তারপরে দেখো মশা ওড়ার শব্দ শোনা গেল, পাখি ওড়ার শব্দ শুনতে পাই না কেন? মশার ক্ষেত্রে ডানার কম্পাঙ্কটা মানে সেটা হলো কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্টজের মধ্যে হয়, আর কিন্তু পাখির ক্ষেত্রে এই ঘটনা ঘটে না। অর্থাৎ আমরা শব্দকে শুনতে পাই কেন? শব্দকে শুনতে পাওয়ার মেন কারণ হলো যে যখন কম্পাঙ্কটা 20 থেকে 20 হার্টজের মধ্যে থাকবে। মশার ক্ষেত্রে এই মধ্যে থাকে 20 থেকে 20 হার্টজ, 20 থেকে 20,000 হার্টজের মধ্যে থাকে, শুনতে পাই। আর পাখির ক্ষেত্রে এর মধ্যে থাকে না, তাই শুনতে পাই না। তারপরে দেখে নাও, এইটা বলা আছে একটি পাহাড় থেকে এত মিটার দূরে দাঁড়িয়ে এক ব্যক্তি বন্দুক শুনল, 2 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পেল, বায়ুতে শব্দের বেগ কত? 2 সেকেন্ড পরে শব্দ, 2 সেকেন্ড পরে শব্দ প্রতিফলিত হয়ে 2 সেকেন্ড পরে শব্দ প্রতিফলিত হয়ে 2 সেকেন্ড পরে শব্দ প্রতিফলিত হয়ে আবার ব্যক্তির কাছে ফিরে আসে, আবার ব্যক্তির কাছে ফিরে আসে, তাহলে শব্দ 2 ইন্টু 689 মিটার সমান পথ অতিক্রম করে, তাহলে শব্দ 1378 মিটার পথ অতিক্রম করে। তাহলে বায়ুতে শব্দের বেগ কত বলবো? বায়ুতে শব্দের বেগ আমরা বলবো সেটা হলো 1378 বাই, আমরা বায়ুতে শব্দের বেগ যেটা বলবো বাই 2, তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত হবে? 300, এটা হবে ভাগ করলে হবে 689 মিটার পার সেকেন্ড। দেখে নাও 2 সেকেন্ড পরে শব্দ প্রতিফলিত হয়ে আবার ব্যক্তির কাছে ফিরে আসে, মানে পাহাড়ে আঘাত পেয়ে। তাহলে শব্দ দূরত্ব অতিক্রম করছে 2 ইন্টু এই দূরত্বটা, তাহলে 1378 মিটার দূরত্ব অতিক্রম করছে। বায়ুতে শব্দের বেগ কত? এই মোট দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব বাই সময় করলে আমরা ওইটা পেয়ে যাচ্ছি। তাহলে 6689 মিটার পার সেকেন্ড, এটা আমরা বায়ুতে শব্দের বেগ পেয়ে গেলাম। তারপরে দেখে নাও, এখানে দেখে নাও ভালো করে, জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে? জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে অর্থাৎ জলকে যদি 0 ডিগ্রি থেকে
জলের তাপমাত্রা 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করলে এর আয়তন বৃদ্ধি না পেয়ে আয়তন হ্রাস পায়। 4 ডিগ্রির পর থেকে আবার আয়তন বৃদ্ধি পায়। তাহলে এই যে ঘটনাকে আমরা বলবো জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তারপরে দেখো ক্ষমতা এবং বেগের সম্পর্ক। ক্ষমতা বেগের সম্পর্ক তোমরা কার্যক্ষমতা শক্তি প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমরা অবশ্যই পেয়ে যাবে, দেখে নেবে। তারপর দেখো 100 সেন্টিগ্রেড তাপমাত্রা জল অপেক্ষা 100 সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্প হাত পোড়ায় কেন? মনে রাখবে 100 সেন্টিগ্রেড তাপমাত্রা জল অপেক্ষা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পে 537 ক্যালোরি তাপ বেশি থাকে। তাহলে প্রতি গ্রাম জলে 537 ক্যালোরি তাপ বেশি থাকে, সেই জন্য হাতটা পুড়িয়ে দেয়। তারপর দেখো জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক। এটা তোমরা অবশ্যই, আমি বলবো কার্যক্ষমতা শক্তি প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমরা অবশ্যই দেখবে জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা আছে। খুব ভালো করে দেখলেই উত্তরগুলো করতে পারবে। তারপর দেখে নাও ক্ষরজলকে মৃদু জলে পরিণত করার উপায় কি? ক্ষরজলকে মৃদু জলে পরিণত করার উপায় ভালো করে দেখে নাও। একটা হলো স্ফুটনের সাহায্যে, আর একটা হলো তোমার আয়ন বিনিময় পদ্ধতির সাহায্যে। এটা পেজ নাম্বার 123-এ পেয়ে যাব। পেজ নাম্বার 123-এ আমরা পেয়ে যাব। তাহলে 123-এ আমরা দেখব একটা হলো স্ফুটনের সাহায্যে, আর একটা হলো আয়ন বিনিময় পদ্ধতির মাধ্যমে করা যায়। তারপর দেখো আয়নমুক্ত জল পাতি জলের মধ্যে কোনটা বিশুদ্ধ এবং কেন? মনে রাখতে হবে মানে আয়নমুক্ত জল, তাহলে আয়নমুক্ত জল, এই জলের মধ্যে দিয়ে আমরা বলবো কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং তড়িৎ বিশ্লেষ্য কিছু পদার্থ মিশে থাকে, ঠিক আছে? কিন্তু পাতীয় জলের মধ্যে কোনো অশুদ্ধি মিশে থাকে না, তাই আয়নমুক্ত জল অপেক্ষা পাতীয় জল বেশি কিন্তু বিশুদ্ধ। তাহলে এখানে উত্তরটা তোমরা পেয়ে যাবে। তাহলে আয়নমুক্ত জল অপেক্ষা পাতীয় জল বেশি বিশুদ্ধ, কারণ পাতীয় জলে কোনো অবিশুদ্ধ বা অশুদ্ধি মিশে থাকে না। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 125-এ, তোমরা দেখে নেবে, অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখো 4.9 গ্রাম জলের অণুর সংখ্যা কত? দেখে নাও। গ্রাম জলে অণুর সংখ্যা, 18 গ্রাম জলে অণুর সংখ্যা আমরা কত বলবো? 6.022 × 10⁻23t, ঠিক আছে? 1 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 × 10⁻23/18, আর এটা হলো 4.9 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 × 10⁻23, এটা 4.9/18, এটা আমরা বলবো। আসবে, যদি এটা ক্যালকুলেশন করতে না পারো তাহলে এরকমভাবেই রেখে দেবে, আশা করা যায় ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। তারপরে দেখে নাও আরহেনিয়াসের আইনীয় তত্ত্ব অনুসারে ক্ষারকের সংজ্ঞা। এটা আমরা পেজ নাম্বার 98, এটা আমরা 98 পেজে পেয়ে যাব। 98 পেজে পেয়ে যাব। দেখে না, এটা বলা আছে এই বিক্রিয়াটা সম্পূর্ণ করতে বলছে। দেখে না, এই বিক্রিয়াটা লিখতে বলছে। এটা আমরা পেয়ে যাব 102 পেজে, পেজ নাম্বার 102-এ আমরা পেয়ে যাব। এটা আমি দেখো বলছি, একটু শুনে নাও ভালো করে। এটা দেখে নাও, জিঙ্ক নাইট্রেট এবং নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে, অর্থাৎ HNO3 এটা উৎপন্ন হবে, সেটা হলো ZnNO3 প্লাস NO প্লাস H2O।
প্লাস H2O। তাহলে এখানে দেখে নাও, এখানে 3 হবে, এখানে 8 হবে, এখানে 3 হবে, এখানে 2 হবে, এখানে 4 হবে। তাহলে এখানে দেখো, তাহলে আমরা বলবো শীতল, এটা হলো শীতল এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে, শীতল এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি জিঙ্ক বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়া করলে কি হবে, জিঙ্ক নাইট্রেট এবং তার সঙ্গে সঙ্গে এবং জিঙ্ক নাইট্রেট এবং নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে, জিঙ্ক নাইট্রেট এবং নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। তাই লিখলে বুঝতে পারলে এটা। তারপর দেখো পাতন এবং আংশিক পাতনের দুটো পার্থক্য, এটা বলছি একটু মনে রাখবে বা লিখে নেবে। পাতন আংশিক পাতনের পার্থক্য, পাতনে আমরা কি বলবো, এই পাতন পদ্ধতির সাহায্যে তরলে কঠিন পদার্থ থাকলে তাকে পৃথক করা যায়। পাতনে হলো তরলের মধ্যে কঠিন পদার্থ থাকলে পৃথক করা যায়। আর আংশিক পাতন মানে পরস্পরের সঙ্গে মিশে আছে দুটি তরল পদার্থকে পৃথক করা হয়। আর পাতনের সাহায্যে আমাদের পাতন স্তম্ভের প্রয়োজন হয় না, আংশিক পাতনে পাতন স্তম্ভের প্রয়োজন হয়। আর পাতনের সাহায্যে আমরা লবণ জল থেকে লবণ, চিনি জল থেকে চিনি, এগুলোকে পৃথক করতে পারি। আর আংশিক পাতন থেকে ইথাইল অ্যালকোহল এবং জলের মিশ্রণ পৃথক করা যায়, ক্লোরোফর্ম জলের মিশ্রণ পৃথক করা যায়। অর্থাৎ দুটো তরলের মধ্যে পৃথক করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। খুব ভালো করে মনে রাখবে, আমি বলে দিলাম পার্থক্যটা তোমরা অবশ্যই লিখে নেবে। তাহলে আবার রিপিট করছি, পাতন আমরা কোনো কঠিন পদার্থে, কোনো তরলে কোনো কঠিন পদার্থ দ্রবীভূত আছে সেইটা কিন্তু পৃথক করা যায়। আর আংশিক পাতনের ক্ষেত্রে আমরা কি বলবো, অর্থাৎ দুটো তরল মিশে আছে, সেই তরলকে পৃথক করার ক্ষেত্রে আমরা আংশিক পাতন ব্যবহার করব। পাতনের ক্ষেত্রে পাতন স্তম্ভের প্রয়োজন হয় না, আংশিক পাতনের ক্ষেত্রে পাতন স্তম্ভের প্রয়োজন হয়। পাতনের ক্ষেত্রে আমরা বলবো সেটা লবণ জল থেকে লবণ, চিনির জল থেকে চিনিকে পৃথক করা হয়। আর আংশিক পাতন থেকে ইথাইল অ্যালকোহল থেকে জলের মিশ্রণ এবং জলের সঙ্গে ক্লোরোফর্ম মিশে থাকলে এগুলোকে পৃথক করতে পারি। দাব্যতার সংজ্ঞা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 90। তাহলে দাব্যতার সংজ্ঞা আমরা পেয়ে যাব পেজ নাম্বার 90-এ পেয়ে যাব। তারপরে দেখে নাও, প্রোটনগুলি স্থির তাড়িত আকর্ষণ, প্রোটনগুলি স্থির তাড়িতিক বিকর্ষণ বল হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসে স্থায়ী হয় কেন? প্রোটনগুলির মধ্যে স্থির তাড়িতিক বিকর্ষণ হওয়া সত্ত্বেও নিউক্লিয়াস স্থায়ী হয় কেন? এটা বলবো, প্রোটন এবং নিউট্রনের মধ্যে একটা তীব্র আকর্ষণ ধর্মী নিউক্লিয় বল কাজ করে। তাহলে বলবে প্রোটন এবং নিউট্রনের মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলটার নাম হলো সেটা নিউক্লিয় বল। আইসোটোন কাকে বলে? আইসোটোন বলতে অর্থাৎ যে সকল পরমাণুর আমরা কি বলবো, অর্থাৎ দেখো এখান থেকে আইসোটোনের সংজ্ঞা দেখে নাও। অর্থাৎ যে সকল পরমাণুর ক্ষেত্রে দেখো নিউট্রন সংখ্যা সমান কিন্তু দেখো ভর সংখ্যা ভিন্ন, তাদের আমরা আইসোটোন বলবো। এখান থেকে আমরা আইসোটোনের সংজ্ঞা দিতে পারি। এছাড়াও তোমরা যে বইয়ে তোমরা দেখে নেবে আইসোটোনের সংজ্ঞাটা আছে, তোমরা দেখে নেবে 72 পেজ নাম্বার 72-এ তোমরা পেয়ে যাবে। তারপরে দেখে নাও, খোলা বায়ুতে এটা উদোত্যাগী কিন্তু এটা উদগ্রাহী হয় কেন? দেখে নাও। এই প্রশ্নের উত্তরটা আমরা রায়ান মার্টিন যে সহায়িকা আছে, রায়ান মার্টিন যে সহায়িকা আছে সেখান থেকে উত্তরটা আমরা ব্যাখ্যা করতে পারি। উদোত্যাগী কাকে বলে? অর্থাৎ যে সকল কেলাস আমরা বলবো সাধারণ উষ্ণতায় কতগুলো কেলাস আছে যারা মুক্ত অবস্থায় কেলাস জল বাষ্প আকারে নির্গত করে। তাহলে কিছু কিছু কেলাস আছে যারা মুক্ত অবস্থায় জলটা বাষ্প আকারে বায়ুতে নির্গত করে, ঠিক আছে? তাহলে এই জন্যে এই কেলাসটাকে আমরা বলবো উত্যাগী। আর এই যে MgCl2 এটা হলো
বাতাস থেকে জল শোষণ করে, অর্থাৎ একে বলে উদ্গ্রহণ। তাহলে এটা হলো বাতাস থেকে জল অ্যাবজর্ব করে, শোষণ করে। তাহলে বলবে যে সোডিয়াম কার্বনেট হলো উত্ত্যাগী কেলাস। সোডিয়াম কার্বনেট হলো উত্ত্যাগী কেলাস, বাতাস থেকে জল শোষণ করতে পারে। আর এটা হলো উদ্গ্রহণ, বা এইটা বলবো MgCl2 আমরা বলবো সেটা হলো উদ্গ্রাহী পদার্থ। সেই উদ্গ্রাহী পদার্থ হওয়ার জন্য সেটা হলো বাতাসে এগুলো জল মুক্ত করে। তাহলে এটা কেন? কারণ এই কেলাসটা বাতাসে জল মুক্ত করে, তাই এর নাম হলো উত্ত্যাগী পদার্থ। আর এইটা বাতাস থেকে জল অ্যাবজর্ব করে, অর্থাৎ MgCl2 বাতাস থেকে জল শোষণ করে, সেই জন্য আমরা বলবো উদ্গ্রাহী পদার্থ। এটা আমরা 252 পেজে আমরা পেয়ে যাব। তারপর দেখো জলের ক্ষরতা মাপা হয় কোন এককে? জলের ক্ষরতা মাপা হয় ppm এককে জলের ক্ষরতা মাপা হয়। আয়নমুক্ত জলের ক্ষরতা কত? অবশ্যই আমরা 0 বলবো। আয়নমুক্ত জলের ক্ষরতা 0। বিভাগ এই প্রশ্ন উত্তর। একটি সুরশলাকা এ মাধ্যমে 10 সেন্টিমিটার, বি মাধ্যমে 20 সেন্টিমিটার দীর্ঘ তরঙ্গ উৎপন্ন করলো। সুরশলাকা থেকে উৎপন্ন শব্দের বেগের অনুপাত নির্ণয় করতে বলছে। দেখে নাও ভালো করে, দেখে নাও। ল্যামডা n λ1 v2 সমান n λ2, কম্পাঙ্ক একই, দুটোকে অনুপাত করা হলো। তাহলে λ1 বাই λ2, তাহলে λ1 এর মান 10, λ2 এর মানটা 20, তাহলে v1:v2 1:2, অর্থাৎ 0 0 কেটে গেল। তাহলে শব্দের যে গতিবেগের অনুপাত কত হলো? 1:2। তারপরে দেখে নাও, আমরা দেখো 4-2 বোধগম্য তাপ এবং লীন তাপের পার্থক্য। বোধগম্য তাপ উষ্ণতার পরিবর্তন ঘটায়, লীন তাপ কোনো উষ্ণতার পরিবর্তন ঘটায় না। বোধগম্য তাপকে আমরা থার্মোমিটারের সাহায্যে শনাক্ত করতে পারি, লীন তাপকে থার্মোমিটারের সাহায্যে শনাক্ত করা যায় না। তাহলে আরেকটা পার্থক্য হলো বোধগম্য তাপ, অর্থাৎ ধরো বস্তুর মধ্যে থাকা অভ্যন্তরীণ শক্তির যে অংশ পরিবেশে স্থানান্তরিত হয় সেটাই বোধগম্য তাপ হিসেবে আত্মপ্রকাশ করে। আর লীন তাপের সংজ্ঞা হলো যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জনে কোনো অবস্থার পরিবর্তন ঘটায় যে তাপ, তাকে বলে লীন তাপ। তাহলে তিনটে ভালো করে দেখে নাও। 1 নম্বর পয়েন্ট হলো বোধগম্য তাপের সংজ্ঞা দেবে, লীন তাপের সংজ্ঞা দেবে, একটা পার্থক্য হয়ে গেল। তাহলে বোধগম্য তাপ লীন তাপের সংজ্ঞা দিয়ে দেবে। 2 নম্বর পার্থক্য হলো বোধগম্য তাপ মানে এটা হলো উষ্ণতার পরিবর্তন ঘটায়, লীন তাপ উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না। 3 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে, বোধগম্য তাপকে আমরা থার্মোমিটারে মাপতে পারি, আর লীন তাপকে আমরা থার্মোমিটারে মাপতে পারি না। তা তিনটে পার্থক্য হয়ে গেল। এবার দেখে নাও এইটা 27 গ্রাম, দেখো 27 গ্রাম জল, 27 গ্রাম জল মানে কত গ্রাম অণু জল? দেখে নাও, আমরা দেখে নাও বলবো 1 গ্রাম অণু জল, একটু দেখে নাও 1 গ্রাম অণু জল মানে কত বলবো? 1 গ্রাম অণু জল মানে আমরা বলবো 18 গ্রাম জল মানে 1 গ্রাম অণু জল, 27 গ্রাম জল মানে 18/27 মানে 3/2, তাহলে 1.5 গ্রাম অণু জল। তিনেরটা দেখে তারপর দেখে নাও 1.7 অ্যামোনিয়া সমান কত মোল অ্যামোনিয়া? এটা মনে রাখবে। দেখে নাও 17 গ্রাম অ্যামোনিয়া মানে 1 মোল অ্যামোনিয়া, একে কত আর 1.7-এ কত করলে দেখো 0.1 মোল অ্যামোনিয়া আসছে, তাহলে অ্যান্সার হবে 0.1 মোল। তারপরে দেখে নাও এই একটা অঙ্ক দেওয়া আছে যে কে কক্ষে দুটি এল কক্ষে 8টি, এম কক্ষে 8টি এবং এন কক্ষে 2টি ইলেকট্রন আছে। তাহলে যোজ্যতা কত হবে? ধাতু না অধাতু? এবং এখানে কি বলা আছে? পরমাণু ক্রমাঙ্ক কত? ভর সংখ্যা যদি 40 হয় তাহলে নিউটন সংখ্যা কটা? দেখে নাও ভালো করে, খুব ভালো করে বুঝে নাও। দেখে নাও তাহলে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 8টা, তাহলে এটা হলো এন কক্ষে আমরা কি বলবো 2টো। তাহলে যোগ করলে কটা আসছে? দেখো যোগ করলে 20 আসছে, তাহলে 20 আসছে। এখানে দেখো বলা আছে ভর সংখ্যা 40 বলা আছে, তাহলে 40 CA 20, তাহলে এটা ক্যালসিয়াম একটা ধাতু। তাহলে এটা কি হবে? প্রথম দেখো যোজ্যতা, বাইরের কক্ষে 2টো আছে, তাহলে যোজ্যতা 2 হবে। এটা ধাতু না অধাতু? অবশ্যই ধাতু।
পরমাণু ক্রমাঙ্ক, এই প্রোটন সংখ্যা মানে 20, তাহলে পরমাণু ক্রমাঙ্ক 20। আর নিউটন সংখ্যা বার করার নিয়ম হলো, নিউটন সংখ্যা কী করে বার করে, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দেবে। তাহলে 40 থেকে যদি 20 বাদ দিই, 40 থেকে 20 বাদ দিলে আমরা কত বলবো, 20 বলবো। তাহলে এটা হলো সব টি। তাহলে এটা হলো পরমাণু ক্রমাঙ্ক 20, নিউটন সংখ্যা 20টি। চলে হয়ে গেল। তাহলে মনে রাখবে বিলীয়মান রং কি? বিলীয়মান রং হলো সামান্য ফেনলাফথ্যালিন যুক্ত গোলাপি বর্ণের অ্যামোনিয়া জলীয় দ্রবণকে আমরা বিলীয়মান রং বলবো। তাহলে সামান্য ফেনলাফথ্যালিন যুক্ত গোলাপি বর্ণের অ্যামোনিয়া জলীয় দ্রবণকে বিলীয়মান রং বলবো। তারপর দেখে নাও লেখচিত্রের সাহায্যে, দেখে নাও লেখচিত্রের সাহায্যে এটা আমাকে প্রতিষ্ঠা করতে বলছে, এটা পেজ নাম্বার 25-এ পেয়ে যাবো, খুব ভালো করে দেখে নেবে। তারপর দেখো বিওজি ফানেল ব্যবহার করে কোন ধরনের মিশ্রণ পৃথক করা যায়। এটা বিওজি ফানেল ব্যবহার করে আমরা মেনলি যেটা করি, তাহলে বলবে যে বিওজি ফানেল, এটা আমরা দেখো দেখে নাও উত্তরটা। মনে রাখবে দুটো ভিন্ন ঘনত্বের অমিশ্রণীয় যদি পদার্থ, দুটো ভিন্ন ঘনত্বের দুটি অমিশ্রণীয় তরলের মিশ্রণ থেকে তরলকে পৃথক করার জন্য ব্যবহার করা হয়। ঘনত্ব আলাদা কিন্তু তরল মিশবে না, তাহলে দুটো ভিন্ন ঘনত্বের দুটো অমিশ্রণীয় তরলের মিশ্রণ থেকে তরলকে পৃথক করার জন্য আমরা বিওজি ফানেলের ব্যবহার করি। এটা আমরা পেজ নাম্বার 116 অবশ্যই পেয়ে যাব। জলে ফ্লুরাইড দূষণের দুটো ক্ষতিকর প্রভাব, এটা আমরা ফ্লুরাইড দূষণ আমরা 128-এ পেয়ে যাব। দেখবে ফ্লুরাইড দূষণের ফলে যেগুলো হয় সেগুলো হলো দাঁতের ক্ষয় হয়, 1 নম্বর হলো দাঁতের ক্ষয় হয়, দাঁত এবং হাড়ের অত্যন্ত ক্ষয় ঘটে, হাড় ভঙ্গুর হয়ে যায়, দাঁত ভঙ্গুর হয়ে যায়, মানে আমাদের ফ্লুরোসিস রোগ হয়। তাহলে দাঁত এবং হাড়ের ক্ষয় ঘটে, ফ্লুরোসিস রোগ হয়। আর এছাড়াও আমরা নক নি সিনড্রোম, এই রোগে আক্রান্ত হতে পারি। 128 পেজ তোমরা দেখে নেবে, সুন্দর করে উত্তর লেখা আছে। তারপরে দেখে নাও গাঢ় H+এর সঙ্গে তামার যে বিক্রিয়া করা আছে, এটা 102 পেজে তোমরা অবশ্যই পেয়ে যাবে। পেজ নাম্বার 102 আমাদের দুয়ারে গাঙ্গুলি মাইতি, সেখানে 102 পেজে তোমরা পেয়ে যাবে। সেটা হলো কপারের সঙ্গে গাঢ় H+3 বিক্রিয়া। দেখবে কপারের সঙ্গে গাঢ় H+3 বিক্রিয়া করলে যেটা উৎপন্ন হবে সেটা হলো কপার নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে। কপারের সঙ্গে গাঢ় উষ্ণ নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করলে কপার নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড, জল উৎপন্ন হবে। মনে রাখবে নীল বর্ণের কিউপিক নাইট্রেট এবং বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। দেখবে কপারের সঙ্গে প্রথম যে বিক্রিয়াটা আছে একটা ছকে 102 পেজে ছকে একদম লাস্টের দিকে দেখবে উষ্ণ এবং গাঢ় কপার নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, ওটা তুমি লিখে দেবে। তারপর দেখো অথবা প্রশ্ন আছে শিল্পক্ষেত্রে আমরা H2S উপরে 4টি ব্যবহার লিখতে বলছি, এটা আমরা 99 পেজ অবশ্যই পেয়ে যাব। দেখে নাও H2S উপরে ব্যবহার বলবো, 1 নম্বর হলো বিভিন্ন সার তৈরিতে, যেমন অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট, এগুলো সার তৈরিতে ব্যবহার করা হয়। TNT গান কটন তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়াও পেট্রোলিয়াম পরিশোধনে আমরা ব্যবহার করতে পারি। বস্ত্র রজন বস্ত্র কাগজ শিল্পে আমরা ব্যবহার করি। অনেক ব্যবহার আছে, আমি 4টে ব্যবহার করে দিলাম, তোমরা দেখে নেবে পেজ নাম্বার 99-এ তোমরা পেয়ে যাবে। আজকে আমরা এখানে ভিডিও শেষ করলাম। এবার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে রাখবে, আর তোমার সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।